নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে 2026 সালের এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গে যে দুই প্রধান প্রতিপক্ষ, ভারতীয় জনতা পার্টি প্রতিপক্ষ এবং বর্তমান সরকার তৃণমূল কংগ্রেস, এই দুটি প্রধান দলের মধ্যে যে দ্বৈরথ বা যুদ্ধ চলছে, নির্বাচনী লড়াই চলছে, এই লড়াইয়ে কোন দল এগিয়ে রয়েছে এবং কোন দল পিছিয়ে রয়েছে, কতটা এগিয়ে থাকতে পারে কে, কতটা পিছিয়ে থাকতে পারে কে, কেন এগিয়ে, যদি কেউ এগিয়ে থাকে তাহলে কেন এগিয়ে থাকবে, যদি কেউ পিছিয়ে থাকে তাহলে কেন পিছিয়ে থাকবে, তার একটা সম্ভাব্য তুলনামূলক বিশ্লেষণ করার চেষ্টা করছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আমি প্রথমেই বলতে চাই যে পশ্চিমবঙ্গ সরকার 2011 সালে পশ্চিমবঙ্গে নির্বাচনে জয়লাভ করে ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করেন। অবশ্য সেই সময়ে জয়ললিতাজি ছিলেন তামিলনাড়ুতে এবং বিজয়ারাজে সিন্ধিয়া ছিলেন রাজস্থানে, কিন্তু তিনি পশ্চিমবাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন 2011 সালে। এবার তিনি ক্ষমতায় আসার পর থেকে ধীরে ধীরে প্রচুর সংস্কার সাধন করেছেন এবং তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে ওনার যে ভারতবর্ষে যে ইমেজ ছিল, ফায়ার ব্র্যান্ড লিডার হিসাবে ওনার যে একটা ইমেজ ছিল, সেখান থেকে তিনি এসে ফটাফট প্রচুর কাজ করে ফেলেছেন আমাদের পশ্চিমবাংলার জন্য। এবং তিনি এই গত 15 বছরে কম করে 100টার বেশি ওয়েলফেয়ার স্কিম তৈরি করেছেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো লক্ষ্মীর ভাণ্ডার, যেখানে সাধারণ মহিলারা 1000 টাকা থেকে এখন প্রথমে 500 টাকা দিয়ে শুরু হয়েছিল, এখন 1500 টাকা পাচ্ছেন এবং SC STর মহিলারা 1700 টাকা করে পাচ্ছেন। স্বাস্থ্যসাথী স্কিম উনি চালু করেছেন, ক্যাশলেস হেলথ ইন্স্যুরেন্স, এখানে বলছে 5 লাখ রুপিসের, প্রায় 2.45 কোটি ফ্যামিলি এর দ্বারা উপকৃত হচ্ছে। কন্যাশ্রী প্রকল্প তিনি চালু করেছেন, যার ফলে মহিলারা বিশেষ করে 14 থেকে 18 বছর বয়স পর্যন্ত স্কুল লেভেলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাচ্ছে। তারপরে 18 বছর হয়ে যাওয়ার পরে K2-তে তারা অর্থ সাহায্য পাচ্ছে। রূপশ্রী প্রকল্প চালু করেছে, এককালীন 25,000 টাকা, যেখানে অবিবাহিত মেয়েরা তাদের বিবাহের জন্য টাকা পায়। কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে ইনকাম সাপোর্ট অর ইন্স্যুরেন্স দিচ্ছে, যার ফলে 1.1 কোটি কৃষক পরিবার উপকৃত হচ্ছে। খাদ্যসাথী প্রকল্প প্রচলন করা হয়েছে, এখানে সাবসিডাইজ ফুড গ্রেইন দেওয়া হচ্ছে। প্রায় 9 কোটি লোক, ভারতবর্ষে 10 কোটি যদি লোক হয়, 9 কোটি লোক এর দ্বারা উপকৃত হচ্ছে। সবুজ সাথী প্রকল্প, বাইসাইকেল ডিস্ট্রিবিউশন হচ্ছে, 1.44 কোটি স্টুডেন্টকে আজ পর্যন্ত দেওয়া হয়েছে। আর জয় বাংলা পেনশন স্কিম, এটা 80 লক্ষ বিধবা সিনিয়র সিটিজেন্স এবং লোকেরা যারা ডিসেবিলিটি সম্পন্ন তাদেরকে দেওয়া হয়েছে। বাংলার যুবসাথী মমতা ব্যানার্জি এই নির্বাচনের প্রাক্কালে ঘোষণা করেছেন যে সমস্ত ছেলেমেয়েরা, বেকার যুবক যুবতীরা 21 থেকে 40 বছর তাদের বয়স, তারা 1500 টাকা করে প্রতি মাসে আনএমপ্লয়মেন্ট ভাতা পাবে। আর এইভাবে পশ্চিমবঙ্গ সরকার নতুন স্কিম চালু করেছে ভারতবর্ষের, আমি আর অন্য কোথাও দেখিনি। দুয়ারে সরকার প্রকল্প, যেমন গভর্নমেন্ট অ্যাট ডোর স্টেপ চালু করেছেন। বাংলার সহায়তা কেন্দ্র চালু করেছে, যেগুলি খুবই প্রশংসার দাবি রাখে। পশ্চিমবাংলার মমতা ব্যানার্জির প্রণীত কন্যাশ্রী প্রকল্প সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে স্বীকৃতি পেয়েছে, ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে এবং পরবর্তীকালে বিভিন্ন রাজ্য সরকারও এই স্কিম তারা গ্রহণ করেছেন। সাম্প্রতিককালে 2026-27 এই বাজেটে ঘোষণা করা হয়েছে যে আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং আনএমপ্লয়েড স্টাইপেন্ড, তারা কিছু স্টাইপেন্ড পাবে এবং এগুলি খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার আসার পরের থেকেই প্রায় 13-14টা ইউনিভার্সিটি স্থাপন করা হয়েছে, বহু কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, অনেক ক্লাসরুম স্থাপন করা হয়েছে। এইগুলি ভালো কাজ করা হয়েছে অলরেডি। পশ্চিমবাংলার রাস্তাঘাট, পশ্চিমবাংলার বিদ্যুতায়ন এবং সৌন্দর্যায়ন, আরবানাইজেশন, এগুলি নিঃসন্দেহে জনগণের দৃষ্টি আকর্ষণ করে, যেটা 2011 সালের আগে CPIM-এর সময়ে যেগুলি মানুষ কখনো কল্পনাও করতে পারেনি, সেইগুলি মমতা ব্যানার্জি এসে 2011 সালের পরের থেকে চালু করেছেন এবং এর জন্য তিনি প্রশংসার যোগ্য। ওকে, কিন্তু আপনি যদি বিপরীতে দেখেন তাহলে আপনি সাম্প্রতিককালে যে কিছু ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাগুলিও আমি আপনাদের সামনে সমানভাবে তুলে ধরব। তারপরে আপনারা বিচার করবেন যে কারা ক্ষমতায় আসতে পারে, কারা এই নির্বাচন
2026 সালের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কারা জয়লাভ করতে পারে বা কারা এগিয়ে থাকবে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে বকটুয়ের ঘটনা, যেখানে আপনারা দেখুন, যেখানে কতজন লোক, প্রায় 12 জন লোককে ঘরের মধ্যে মেরে ফেলা হয়েছিল, আগুন জ্বালিয়ে, বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে মেরে ফেলা হয়েছিল, এবং সেটা হয়েছিল বীরভূমে। বীরভূম সেই সময় একটা সন্ত্রাসের রাজত্ব চলছিল। আমি আর নাম বলতে চাইছি না, যিনি জেল খেটে এসেছেন কন্যাসহ, তো তিনি ওখানে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছিলেন, যার ফলে বীরভূমে বিরোধী দলের কোনো নেতাদের বা ওই দলেরও অন্য কোনো মানুষের কথা বলার, কোনো বিরোধী কথাবার্তা বলার কোনো সামর্থ্যই ছিল না, কোনো সক্ষমতাই ছিল না। সেখানে এরকম একটা ভয়ের রাজত্ব, ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছিল। তো তার ফলে ওখানে 12 জন, প্রায় 21শে মার্চ এই ঘটনাটা ঘটেছিল। সেখানে প্রায় 10 জন লোক, 12 জন নয়, 10 জন লোক, তার মধ্যে একটা মেয়েও ছিল, বালিকা ছিল, সেও কিন্তু মারা গেছে। আর মারা গেছে টিএমসি লিডার ভাদু শেখ বলে একজন ভদ্রলোক আছেন, তার অত্যাচারের ফলে তার বাড়িতে এগুলি সাধারণত আগুন টাগুন লাগিয়ে দেওয়া হয়। তাহলে এখনও বলছে মানুষজন ওখানে সেফ না। তার ফলে যুবকেরা এবং বয়স্ক মানুষেরা অনেকে কিন্তু ওই জায়গা ছেড়ে, ওই গ্রাম ছেড়ে, 1200 লোকের বাস, ওই গ্রাম ছেড়ে তারা বাইরে চলে গেছে কর্মের সন্ধানে বা তাদের জীবনের নিরাপত্তা রক্ষার জন্য। তারপরে আপনারা যদি মনে করেন যে আগস্ট 2024, আগস্টের 9 তারিখ 2024, 31 বছর বয়স্ক একটি লেডি ডক্টর, যাকে অভয়া বলা হচ্ছে, নাম বলা হচ্ছে না, সে আরজিকর হাসপাতালে কর্মরত অবস্থায় কি বিভৎসভাবে তাকে হত্যা করা হয়। পরবর্তীকালে অভিযোগ দায়ের করা হয় বা আলটিমেটলি প্রমাণের পরে দেখা যায় যে সঞ্জয় নামে একজন ছেলে, সে নাকি একজন সিকিউরিটি গার্ড বা সিকিউরিটি গার্ড, সে নাকি তার ছিল, সিকিউরিটি গার্ড নয়, ও ছিল হচ্ছে ওই এখন যে ভলেন্টিয়ার যে পুলিশ হয়েছে, সে একটি ছেলে, সে নাকি ওকে হত্যা করেছিল, সঞ্জয় রায় নামে একটি ছেলে, এবং তার লাইফ ইমপ্রিজনমেন্ট হয়েছে। আপনারা কি কেউ বিশ্বাস করতে পারেন যে একজন সিভিক ভলেন্টিয়ার, তার পক্ষে রাত্রিবেলায় হসপিটালের মধ্যে এসে 31 বছর বয়স্কা একটা শক্ত সামর্থ্য ডাক্তারি পাঠরত মেয়েকে হত্যা করতে পারে? কখনোই কেউ বিশ্বাস করবে না। কিন্তু আইন বা প্রমাণ এমনভাবে করা হয়েছে বা এমনভাবে পাতানো হাত পেতে রাখা হয়েছিল, যার ফলে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। এর ফলে কোনো প্রমাণ না পাওয়ার ফলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো সঠিক রায় দিতে পারেনি, একমাত্র সঞ্জয় রায় ছাড়া। আর যদিও ওর যে ডিরেক্টর ছিল তাকে জেল হেফাজতে আনা হয়েছিল এবং সে দোষী সাব্যস্তও হয়েছিল। কিন্তু দেখুন কি ভয়ঙ্কর অবস্থা, একজন ডাক্তারের তার নিরাপত্তা নেই এবং হসপিটালের মধ্যে কর্মরত অবস্থায় তাকে মারা হয়েছিল। বর্তমানে ওই মেয়েটির মা, অভয়ের মা, এবার বিজেপির হয়ে নির্বাচনে লড়ছে। এবার জনগণ বিচার করবেন যে সে জিততে পারবেন কি না। সে চাইছে, তার একমাত্রই লক্ষ্য হচ্ছে যে সে তার মেয়ের যে যারা অপরাধী তাদেরকে খুঁজে বার করে তাদের শাস্তি দেওয়া হোক, যাতে শাস্তি দেওয়া হোক, সঠিক অপরাধী বা প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে যেন তাদের শাস্তি দেওয়া হয়। এটাই তার অন্যতম তার চাহিদা। তারপরে আপনারা যদি দেখেন যে বর্তমান সরকারের আমলে যে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় 2016 সাল ছাড়া হয়নি। আর তারপরে রিক্রুটমেন্ট স্কুল সার্ভিস কমিশনের সিপিআইএমের সময় থেকে, যেটা 97-98 সালে চালু হয়েছিল সিপিআইএম সরকারের আমলে বা বামফ্রন্ট সরকারের আমলে, তখন থেকে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশন হয়ে আসতো এবং পশ্চিমবাংলার গরিব মানুষ, যারা মধ্যবিত্ত পরিবারের এবং উচ্চবিত্ত পরিবারেরও হোক, যারা শিক্ষিত, যারা ভালো পড়াশোনায় ছিল, তারা পড়াশোনা করতো এবং তারা পড়াশোনা করে ভাবতো যে অন্ততপক্ষে কিছু নয়, স্কুল সার্ভিস কমিশনের চাকরি হবে, একটা স্কুলের মাস্টারমশাই বা দিদিমণি হতে পারবো বা ক্লার্ক হতে পারবো। কিন্তু দেখুন, গত 15 বছরে একবার পরীক্ষা হয়েছে, তারপরে যেগুলি তো কোর্টের আদেশে পরীক্ষা হচ্ছে। তো এর ফলে কি হয়েছে, একদম এর লাস্ট পর্যায়ে গিয়ে প্রায় 25,000 জব বা 25,000 চাকরি সেটা কিন্তু চলে গেল সাধারণ মানুষের। কেন যে সমস্ত ছেলেমেয়ে চাকরি পেয়েছিল 2016 সালে এসএসসির মাধ্যমে, তাদের কিন্তু কোনো দোষ ছিল না, তারা ভিকটিমাইজড হয়েছে কাদের না, বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী যদি অপরাধ করে তাহলে মুখ্যমন্ত্রী জানতে পারবে না? আর যদি মুখ্যমন্ত্রী না জানতে পারে তাহলে কি এটা গুড গভর্নেন্স বলা হবে? নিশ্চয়ই বলা হবে না। তাহলে 26,000 চাকরি ছেলেমেয়েরা খুইয়েছে, যার মধ্যে রাফলি 25,773 জন, সেটা 26,000 বলে।
স্টেট স্পন্সার্ড স্কুলে, তারা তাদের চাকরি নষ্ট হয়ে গেছে, এর ফলে এর চাকরি চলে গেছে। এর ফলে কী হয়েছে, এর ফলে পার্থ চ্যাটার্জি এবং মানিক ভট্টাচার্য টিএমসি এর এমএলএ ছিল এবং পার্থ চট্টোপাধ্যায় ছিলেন, উনি শিক্ষামন্ত্রী ছিলেন। দেখুন কি ইরেগুলারিটিস হয়েছে, যার ফলে 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেল। যারা এত কষ্ট করে দিন রাত খেটে পড়াশোনা করেছে সেই সমস্ত ছেলেমেয়েদের চাকরি চলে গেল, এবং যাদের চাকরি চলে গেছে তারা কি ভোট দেবে মমতা ব্যানার্জিকে বা টিএমসি সরকারকে? যারা বক্তৃকাণ্ড ঘটিয়েছে তাদের কি ভোট দেবে? এই সরকারের লোকদের কি, যারা ওখান থেকে ভোটে দাঁড়িয়েছে তাদের কি ভোটে দেবে? লোকে কি এত তাড়াতাড়ি ভুলে যাবে? যেমন সিপিআইএমের অত্যাচার, সিপিআইএমের যে কর্মকাণ্ড শেষের দিকে বিশেষ করে, সেগুলি যেমন মানুষ নিতে পারছে না। মানুষ এখনও গত 2016 নির্বাচনে আপনারা দেখেছেন, 2021 নির্বাচনে আপনারা দেখেছেন, একদম একটা সিট পায়নি, যেখানে 234টা সিট পেয়ে ওরা খুব গর্ববোধ করেছিল এবং বুক চাপড়ে বলেছিল যে আমরা 234, আমাদের কে কী করবে। কিন্তু সেটা পরে দেখা গেল 10 বছর 15 বছরের মধ্যে তারা কিন্তু একটা সিট পেল না বিধানসভায়, তাদের একটা প্রতিনিধি নেই পশ্চিমবাংলার বিধানসভায় তাদের পক্ষে কথা বলার জন্য। তাহলে এই অবস্থা হয়, যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনি থাকবেন ক্ষমতায়, যদি ভালো কাজ না করেন তাহলে আপনার থাকার কোনো অধিকারই নেই বা আপনি থাকতে পারবেন না। পশ্চিমবাংলার জনগণ অত্যন্ত শিক্ষিত, পশ্চিমবাংলার জনগণ অত্যন্ত মেধাবী, পশ্চিমবাংলার জনগণ অত্যন্ত বুদ্ধিমান এবং তারা রাজনৈতিক সচেতন। আপনি কিছু লোককে কিছুদিনের জন্য বোকা রাখতে পারেন, কিন্তু বেশি লোককে বেশি দিনের জন্য আপনি কিন্তু বোকা বানাতে পারবেন না, যেটা করা হচ্ছে। তাহলে এরকম স্ক্যাম এডুকেশন স্ক্যাম, এটা ভারতবর্ষে পশ্চিমবাংলায় কখনো আগে হয়নি, পশ্চিমবাংলার লোক কখনো দেখেনি যে সিটিং এমপি এমএলএ তারা জেলে যাচ্ছে, তাই না? তো এইরকম ঘটনা ঘটছে। এখানকার অনেক নতুন লোকজন, মানে যারা ওই এমএলএ, যারা মন্ত্রী, যারা পার্টির লিডার, বড় বড় নেতা, তাদেরকে জেলে যেতে হয়েছে, জেলের ভাত খেতে হয়েছে, এবং একজনকে তো তার কন্যাসহ জেলে যেতে হয়েছিল। এর চেয়ে দুর্ভাগ্যের এবং শোচনীয় মানে খারাপ অবস্থা আর কখনোই হতে পারে না, আমাদের পশ্চিমবাংলায় অন্ততপক্ষে হয়নি। যাই হোক, ইডি আবার সাম্প্রতিককালে পার্থ চ্যাটার্জিকে ডেকেছে 2-3বার ডাকার পরে, এবং প্রসন্ন কুমার রায়কেও ডেকেছে, কিন্তু ওরা কেউ হাজিরা দেয়নি। এটা 11ই এপ্রিল 2026 ইডির রিপোর্টের ভিত্তিতে বলছি। এবার দেখুন, তারপরে আরেকটা দুর্নীতি, কি চরম দুর্নীতি হলো 4 নম্বরে আমি যদি বলি, রেশন দুর্নীতি। রেশন দুর্নীতির ফলে বালু, অর্থাৎ ওই ভদ্রলোক জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি সাম্প্রতিককালে আবার এই 2026-এও ভোটে দাঁড়িয়েছেন, এবং তার সমর্থনে প্রচার করতে গিয়ে মমতা ব্যানার্জি বলেছেন যে বালু অত্যন্ত ভালো ছেলে, ও অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছে এবং আমার মন্ত্রিসভায় সবচেয়ে ভালো কাজ করেছে। তো যে মন্ত্রিসভায় সবচেয়ে ভালো কাজ করে সে কিনা ফ্রড এর সাথে জড়িত। কত হাজার টাকার ফ্রড জানেন? 1,000, 2,000, 5,000, 10,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ না, 10,000 কোটি টাকার তা সে স্ক্যামে যুক্ত। 10,000 কোটি টাকার। আপনি চিন্তা করতে পারেন, ওই ভদ্রলোক খাদ্যমন্ত্রীর, প্রাক্তন খাদ্যমন্ত্রীর কন্যা, সে বলে টিউশন করে 2 কোটি টাকা জমা করতে পেরেছে। ভারতবর্ষের কেউ যদি করতে পারে, ভারতবর্ষের কেউ যদি শুধু টিউশন পড়ে, প্রাইভেট টিউশন পড়িয়ে, কোচিং সেন্টার করে, কিংবা আমি বলছি না বড় করে মাইসদের মতন বলছি না, যারা শুধু কোচিং করে শুধু পড়িয়ে 2 কোটি টাকা ইনকাম করতে পারে এই বয়সে এবং এই 10 বছরের টার্মে কি 15 বছরের টার্মে, তাহলে আমি আমার নাম কেটে দেবো। আপনি বলতে পারেন যে কোথাও দেখাতে পারবেন একটা লোককে, অথচ তার কোনো বিচার নেই, সে এখনও সরকারি চাকরি করছে এবং উচ্চশিক্ষা দপ্তরে। ভাবা যায় করাপশানের কোন জায়গাটায় পশ্চিমবঙ্গ পৌঁছেছে। অত্যন্ত দুর্ভাগ্যের, রেশন দুর্নীতিতে এরা যুক্ত রয়েছে এবং এত অত্যন্ত মানে খারাপ লাগে, এবং পশ্চিমবাংলাবাসীরা অত্যন্ত দুঃখিত, পশ্চিমবঙ্গবাসীরা অত্যন্ত শোকগ্রস্ত, পশ্চিমবঙ্গবাসীরা অত্যন্ত লজ্জা পেয়েছে। এটা পশ্চিমবঙ্গবাসীর কাছে লজ্জা। পশ্চিমবঙ্গে যে সমস্ত উকিল আছেন, ব্যারিস্টার আছেন, জাজ সাহেব আছেন, নোবেল লরিয়েট আছেন, শিক্ষিত অধ্যাপকরা রয়েছেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছেন, এবং যে সমস্ত ব্যবসায়ী রয়েছেন, যে সমস্ত লোকেরা পশ্চিমবঙ্গের শিক্ষিত ভালো ছেলেরা যারা বাইরে ব্যবসা বাণিজ্য করতে গেছে, চাকরি করতে গেছে, বা যারা অন্যান্য কাজে রয়েছে, গবেষণার কাজে গেছে, তাদের মাথা হেট হয়ে যাচ্ছে পশ্চিমবাংলার এই দুর্নীতির কারণে। আমাকে অনেক আমার বন্ধুবান্ধব বলে, যারা দিল্লিতে, মুম্বাইয়ে বা বাইরে রয়েছে, তারা বলে যে এটা কী রাজ্য। লোকে সকালে উঠেই বলে যে দাদা আপকা উধার क्या हो रहा है, इतना करप्शन है आपका वहीं पे। तो बंगाली दादा ऐसा उतना रिस्पेक्ट नहीं मिल रहा है अभी वर्ल्ड में उनका उतना।
তাহলে এইরকম সমস্যা পশ্চিমবাংলায়, তাহলে যারা এরকম রেশন দুর্নীতি 10,000 কোটি টাকা চিন্তা করতে পারেন আপনি? কোনো ভদ্রলোক 10,000 কোটি টাকা ইনকাম করতে পারবে? তাহলে তারা এরকম ঘোটালার সাথে যুক্ত রয়েছে, দুর্নীতির সাথে যুক্ত রয়েছে। মিস্টার মানে আগের ফুড মিনিস্টার জ্যোতিপ্রিয় মল্লিক, আর তার সাথে কে ছিল বিজনেসম্যান শঙ্কর আঢ্য এবং আদাররা, তারপরে অ্যারেস্টেডও হয়েছিল ইডির দ্বারা। তো আপনি ভাবতে পারেন কি 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 ভয়ানক অবস্থা। তাহলে কি আপনি মনে করেন যে যারা এরকম রেশন দুর্নীতি করেছে তাদেরকে আবার সাধারণ জনগণ, যারা শিক্ষিত, পশ্চিমবাংলার শিক্ষিত ভদ্র জনগণ, এমনকি যারা যুবসাথী পাচ্ছে, এমনকি যারা কন্যাশ্রী পাচ্ছে, এমনকি যারা সবুজ সাথী পাচ্ছে, এমনকি যারা রূপশ্রী পেয়েছে, তারাও কি ভোট দেবে? যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি পায়নি, যে সমস্ত ছেলেমেয়েরা খাদ্য দপ্তরের দুর্নীতির কারণে, তারপরে আমাদের মিউনিসিপ্যালিটিতে দুর্নীতির কারণে যাদের চাকরি হয়নি, তারা কি দেবে ভোট এই সরকারকে? একবার আপনারা ভেবে দেখবেন। এইবার আমি যদি আসি, এবার 5 নম্বর বলি যে হাউস ফর অল সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম আছে, এইটাকে পশ্চিমবঙ্গ সরকার কী করলো, বলল যে আমার বাংলার আবাস যোজনা। চিন্তা করুন, নামটা কী করে করলো, নামটা কী করে, হাউস ফর অল সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, সেটাকে পশ্চিমবঙ্গ সরকার চেঞ্জ করে দিল বাংলার আবাস যোজনা। মনে করেছে বাংলার লোক, সাধারণ লোক বোঝে না, এটা নাম চেঞ্জ করে বাংলায় নাম করে দিলে লোকে মনে করবে যে আমাদের স্কিম পশ্চিমবঙ্গ সরকার করেছে, কিন্তু এটা পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকার উভয়ের যৌথ আর্থিক সাহায্যে এই পরিকল্পনাটা রূপায়িত হয়। এখানটা কি হলো, যারা আপনারা দেখে থাকবেন পশ্চিমবাংলার গ্রামে যদি আপনারা যান, আপনারা দেখবেন পঞ্চায়েতের যে সমস্ত প্রধান আছে, আমি বলছি না সবার কথা, বেশ কিছু প্রধান, বেশ কিছু মেম্বার তৃণমূল কংগ্রেসের বিশেষ করে, তারা কি বড় বড় বাড়ি বানিয়েছে। তারা আমি দুর্গাপুরে গেছিলাম সাম্প্রতিককালে, সেখানে আমাকে একজন বললো যে সে মিউনিসিপ্যালিটির, অবশ্য সে কাউন্সিলরের, সম্ভবত কাউন্সিলরের ছেলে, সে 2 তলা না 3 তলার উপরে বাথটব বানিয়েছে। আপনারা ভাবতে পারেন। এবং সেই ভদ্রলোক পড়াশোনা, গ্র্যাজুয়েশনও করেনি, তাহলে লোকে কেন পড়াশোনা করবে, কেন লোকে বিদ্যালয়মুখী হবে? যদি বিদ্যালয়মুখী না হয়ে, পড়াশোনা না করে, গুন্ডাগর্দি করে বা রাজনীতি করে যদি এত টাকা ইনকাম করা যায়, তাহলে পশ্চিমবাংলার লোকেরা কী শিখবে? তাহলে পশ্চিমবাংলার ছেলেমেয়েরা বা ভালো ছেলেমেয়েরা কেন রাজনীতিতে আসবে? আপনি বলতে পারেন কি সংস্কৃতির জন্ম দিচ্ছেন আপনি পশ্চিমবাংলাতে? লোকে, সাধারণ মানুষ এটা নিশ্চয়ই বিবেচনা করবে এই নির্বাচনের আগে, ভোট দেওয়ার আগে। তারপরে আপনি দেখুন কি হয়েছে। আপনারা অনেকেই জানেন যে ইনএলিজেবল বেনিফিশিয়ারিজ, যারা পাওয়ার উপযুক্ত না, যাদের ঘরবাড়ি আছে, তারা পর্যন্ত পেয়েছে এই বাংলার বাড়ি। তারা পর্যন্ত শহরে যে সমস্ত ঘর হচ্ছে তারা পেয়েছে, পাক্কা বাড়ি পেয়েছে, সলিড হাউস পেয়েছে। এবং সেইখানে বাড়ি পেয়ে বা তাদের জমি দেখাতে হয়, জমি দেখিয়ে তারা বাড়ির জন্য টাকা পেয়েছে। সেইখানটায় তারা মাল্টি স্টোরেড বিল্ডিং করেছে, তারা গ্যারেজ করেছে, ক্যাটেল শেড করেছে, ইত্যাদি ইত্যাদি করেছে। তারা রাজপ্রাসাদোপম বাড়ি করেছে। ভাবতে পারেন আপনি, এরকম করে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই ফান্ডগুলি, যারা প্রাপ্য, যারা প্রকৃত প্রাপক, তারা না পেয়ে যারা প্রাপক নয়, দলের সমর্থক, অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে তাদেরকে দেওয়া হয়েছে। এবং এই বাড়ি দিতে গিয়ে আমি নিজে জানি, কাটমানি চাওয়া হয়েছে। গরিব একজন ভদ্রমহিলা, তার কাছ থেকে কাটমানি চাওয়া হয়েছে এবং তাকে দিতে হচ্ছে, আদারওয়াইজ সে বাড়ি পেত না। বাড়ি চলে এসছে, বলছে টাকা দাও, না হলে তোমাকে বাড়ি দেওয়া হবে না। তো এইরকমভাবে তৃণমূলের কাউন্সিলররা এবং তারা পঞ্চায়েতের মেম্বাররা বা পঞ্চায়েতের প্রধানরা এইভাবে অত্যাচার করে মানুষের উপরে। এটা আগেও ছিল, সিপিএমের সময়ও ছিল না তা না আমি বলবো না, তবে সংখ্যায় খুব কম। আমি যখন পশ্চিমবাংলায় বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে গবেষণা করতাম পঞ্চায়েতে, পৌরসভাতে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে, তখন আমি দেখেছি আমাকে কমপ্লেন করতো, দেখুন এই পঞ্চায়েতের প্রধানটা একটা সাইকেল ছিল, এখন 2টো সাইকেল কিনেছে, মোটর সাইকেল কিনেছে। কেউ বলেনি যে 4 চাকা কিনেছে, কেউ বলেনি যে গলায় সোনার চেন কিনেছে। তবে পরবর্তীকালে শেষের দিকে আমি শুনেছিলাম যে কেউ বাস বানাচ্ছে, বাস কিনেছে, ফ্যাক্টরি করছে এবং বাড়ির ভৃত্যদের পর্যন্ত, এটা অপরাধ নয়, বাড়ির ভৃত্যদের পর্যন্ত চাকরি দিয়ে দিয়েছে 2011 সালের আগ দিয়ে, যে 9-10 যে SSC হয়েছে সেই সময়। তো এই ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল এবং তাদের সময় যে অত্যাচার হয়েছিল আপনারা ভুলে যাননি। লক্ষণ শেঠ তখন পূর্ব মেদিনীপুরে ছিল, তার অত্যাচার। তারপরে তপন শুকুর বলা হতো, তপন ঘোষ আর শুকুর আলী, এরা কেশপুরে ত্রাস ছিল এক সময়। তারপরে আমাদের আরও ছিল পশ্চিম মেদিনীপুরেও ছিল, এইরকম বিভিন্ন জায়গায় ছিল। তারপরে আপনারা যেমন রুল ইসলাম,
এবং বিখ্যাত লোক ছিল, তারা বিভিন্ন সময়ে এত অত্যাচার করেছে মানুষের উপরে, সেই অত্যাচারের ফলে মানুষ ভুলে গেছে তাদেরকে, সিপিএমকে। এখন ব্রাত্য এই বছর আমি নির্বাচনের আলোচনাই করছি না, সিপিএম সম্পর্কে আমি আলোচনাই করছি না, এই কারণে তারা অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। যেমন অপ্রাসঙ্গিক হয়েছে কংগ্রেস দল, তারা কিছু হয়তো সিট পেতে পারে এইবার নির্বাচনে, কি নতুন নতুন মুখ এসছে কিছু, তারা হয়তো ইনফ্লুয়েন্স করবে, এবং যে সমস্ত নতুন বা যুবক যুবতীরা নতুন ভোটাধিকার পাচ্ছে, তারা আগের ভোটের কী ঘটনা ঘটেছে তারা জানে না হয়তো, এরকম এর ফলে কিছু হয়তো ভোট পেতে পারে, কিছু হয়তো সিট পেতে পারে সিপিআইএম এবং কংগ্রেস, কিন্তু তারা কখনোই সরকার গঠন করতে পারবে না, বা তাদের উচ্চতম বা উচ্চতর নেতৃত্বরাও কখনো ভাবছে না যে তারা সরকার গড়বে। ওকে, কাটমানি কালচার পশ্চিমবাংলার একটা বড় সমস্যা, কি সব কিছুতেই কাটমানি। আপনি যদি স্কুলের কোনো কাজ করাতে যান ডিআই অফিসে, আপনাকে ঘুষ দিতে হবে। আপনি যদি কোনো আপনি যদি কাউকে ভর্তি করাতে যান, তারা যদি তাকে সিট দিতে চান হসপিটালে, তাহলে আপনাকে টাকা দিতে হবে। আপনি যদি ইলেকট্রিক সাপ্লাই যান, তাহলে যদি কাজ করা যায় তাহলে আপনাকে পয়সা দিতে হবে। সমস্ত সরকারি অফিসে এত করাপশান, এবং করাপশান করছে সবসময় যে গ্রুপ ডি স্টাফ বা আপনার এখন যে সমস্ত ঠিকাদার কর্মীরা আছেন, শুধু তারাই নয়, ক্লার্করা পর্যন্ত, অফিসাররা পর্যন্ত তার ভাগ পাচ্ছেন এবং ভাগ নিচ্ছেন। আমি সবিস্তারে যাচ্ছি না, যদি আপনারা গবেষণা করেন এবং যদি পরবর্তীকালে গবেষণা করা যায় পশ্চিমবাংলার করাপশান নিয়ে, তাহলে দেখা যাবে পুলিশ অফিসারদের কত সম্পত্তি বেড়েছে, এবং যারা যে সমস্ত সিভিল সার্ভেন্ট আছে তাদের মধ্যে অনেকের বেনামি সম্পত্তি এত বেড়েছে সেটা কল্পনা করা যায় না। তাদের স্ত্রীদের, তাদের পরিবারের এবং আত্মীয় স্বজনের চলন ফেলন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণে সম্পত্তি তারা করেছে, তারা আত্মসাৎ করেছে। আমি রিকোয়েস্ট করবো পরবর্তীকালে যদি এই সরকার না থাকে, যদি নতুন সরকার আসে, তাহলে যে সমস্ত করাপ্টেড পুলিশ অফিসার এবং করাপ্টেড সিভিল সার্ভেন্ট রয়েছে তাদের বাড়িতেও তল্লাশি করা হোক ইডি সিবিআইকে দিয়ে, বা আমাদের এখানকার যে আইবি আছে তাদেরকে দিয়ে, তাহলে বোঝা যাবে যে কত পরিমাণ টাকা কত টাকা লোকের ঘরে গেছে। এবং বিভিন্ন অফিসিয়ালরা, সিনিয়র অফিসাররা, তারা যে বিভিন্ন দপ্তরে যারা উচ্চ পদে আছে তাদের অনেকেই করাপ্টেড বা করাপশান করতে বাধ্য হয়েছে এই সরকারের আমলে। ঠিক আছে, তাহলে এই কাটমানি এবং করাপ্ট কালচার, এটাকে আমাদের বন্ধ করতে হবে। এবং বিজেপি সরকার বলেছে যদি তারা আসে তাহলে শ্বেতপত্র প্রকাশ করবে পশ্চিমবঙ্গ সরকারের উপরে, এই যে সমস্ত করাপশান হয়েছে তার উপরে, তাহলে জনগণ জানতে পারবে। এর ফলে মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে কোনটা সাদা কোনটা কালো। এই সমস্ত এই করাপশানের কথা বিবেচনা করে মানুষ এই নির্বাচনে ভোটদান করবে আমার বিশ্বাস। গভর্নমেন্ট ডেট, পশ্চিমবাংলার ঋণ কত জানেন আপনারা? ভাবতে পারবেন। যখন সিপিএম সরকার গিয়েছিল তখন আমরা খুব সমালোচনা করে বলতাম 1,90,000 কোটি টাকা ঋণ করে গেছে। এখন মমতা ব্যানার্জির সময় জানেন কত? 2026-27 সালে আশা করা হচ্ছে বা ধরা হচ্ছে 8.15 লক্ষ কোটি টাকা ধার। তাহলে যে উন্নয়ন আমরা দেখছি, যে রাস্তাঘাট, আমি প্রথমেই বললাম যে রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, এই সমস্ত স্কিম করা হয়েছে, এই সমস্ত কিছুই ধার করে করা হচ্ছে। যদি ধার করে করা হয় তাহলে কী লাভ? আমি লোকের থেকে ধার করে বাড়ি বানালাম, গাড়ি করলাম, এই করলাম, ওই করলাম, তাতে আমার লাভটা কী হলো? আমি শোধ করতে পারবো না, এটা সরকারি টাকা। এবং বলা হয় যে আমি দিচ্ছি, মানে সরকার দিচ্ছে, আমি যুবসাথী দিচ্ছি, আমি কন্যাশ্রী দিচ্ছি, আমি সব রূপশ্রী দিচ্ছি, আমি সবুজ সাথী দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি না, জনগণের টাকায় দিচ্ছেন। আপনি ধার করেছেন 8.1 লক্ষ কোটি টাকা, এটা কে শোধ করবে? এটা আপনার ঘরের টাকা, আপনি যে দিয়েছেন, খরচ করেছেন, কে আপনাকে অথরাইজ করেছেন? আমাকে জনগণ ক্ষমতা দিয়েছে, তার জন্য আপনি করেছেন। তাই বলে আপনি অ্যাপ্রোপ্রিয়েট করবেন টাকা, আপনি ইউজ করবেন টাকাকে, যাকে খুশি টাকা দিয়ে দেবেন, আপনি এটা করতে পারেন না। কিন্তু ইউ হ্যাভ ডান। জনগণ এটা ক্ষমা করবে না। আমার মনে হয় নির্বাচনের সময় এসছে, জনগণ বিবেচনা করবে এবং তারপরে ভোট বাক্সে ভোটদান করবে। এটা আমার মনে হচ্ছে, আমার ধারণা হচ্ছে। আবার জনগণ নাও বিশ্বাস করতে পারে, নাও ভাবতে পারে, কারণ অনেক মানুষ আছেন পশ্চিমবঙ্গে, সব জায়গাতেই এখনও প্রায় পশ্চিমবঙ্গে 30 কোটি, মানে 30% মানুষ যারা অশিক্ষিত রয়েছে, একদমই পড়াশোনা জানেন, তারা যারা খবর দেখে না, যেখানে ইলেকট্রিসিটি নেই, তারা তো কিছু জানেই না, যারা পেপার পড়তে পারে না, যারা খবর দেখে না, যারা খবর শোনে না, তারা মোবাইলে হয়তো শুনলো বা কারোর কাছে শুনলো বা পাড়ার পাড়ার নেতাদের কাছে শুনলো মমতা ব্যানার্জি কী বলছে, মুখ্যমন্ত্রী কী বলছে, সেটাই তাদের কাছে বেদবাক্য বলে মনে হয়। তবুও মানুষ অনেক সচেতন হয়েছে এইবার। আশা করা যায় তারা বিবেচনা করে ভোটদান করবেন।
তারা বিবেচনা করবেন, জনগণই বিবেচনা করবেন কোনটা ঠিক কোনটা বেঠিক। কিন্তু আপনি কি একবারও ভাববেন না যে কারা এই করাপশান করলো, জনগণের টাকা মেরে নিল? আপনাকে যে টাকাটা দেওয়া হচ্ছে, যার যে সমস্ত প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে, এটা আপনার টাকা, আপনাদের টাকা, আমাদের টাকা, এখান থেকে দেওয়া হচ্ছে, এবং তার ফলে ভোটটা কিনে নিচ্ছে এবং সাধারণ মানুষকে, মহিলাদের বিশেষ করে পঙ্গু করে দিচ্ছে। যুবসাথী চালুর মাধ্যমে পশ্চিমবঙ্গের যুবকদের কোমর ভেঙে দেওয়া হলো আরেকবার। যেমন রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সালে চালু করে কেন্দ্র সরকার যেমন আমাদের ছেলে মেয়েদের শিক্ষার যদি হার বেড়েছে অবশ্য, কিন্তু শিক্ষা ব্যবস্থার কোমর ভেঙে দিয়েছে। ঠিক তেমনিভাবে যুবসাথী এবং মহিলাদের যে সহায়তা প্রকল্প, এই 1500 টাকা এই দেওয়ার মাধ্যমে কিন্তু মহিলাদের এবং আমাদের যুব সমাজের ছেলে মেয়েদের কোমর ভেঙে দেওয়া হলো, শেষ করে দেওয়া হলো একদম। নিশ্চয়ই আমাদের শিক্ষিত জনগণ লোকজন এটাকে ভাববে এবং তারপরে তারা ভোটদান করবে বা ভোট প্রয়োগ করবে। পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডস্কেপ আপনি দেখুন, পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রি একসময় কত পার্সেন্ট ছিল? পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রি একসময় ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ ছিল এবং ভারতবর্ষের সবচেয়ে উন্নত ছিল শিল্প ব্যবস্থা ভারতবর্ষের। কিন্তু আপনি যদি দেখেন যা কিছু 2011 সাল থেকে 2015 সাল, মাত্র 14 বছরে 6600টা কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে। আপনি 6600টা কোম্পানি আনতে পেরেছেন পশ্চিমবাংলায়, কিন্তু আনতে পারেননি, অথচ আপনার রাজ্য থেকে চলে গেছে। কেন? কারণ এই তৃণমূল সরকারের লোকেদের অত্যাচারের ফলে, করাপশানের ফলে, তোলাবাজির ফলে, সিন্ডিকেট রাজের ফলে। তাহলে এইগুলি জনগণ বিবেচনা করবে। তাহলে কোথায় চাকরি পাবে আমাদের ছেলেমেয়েরা? সরকারিতে চাকরি নেই, বেসরকারিতে চাকরি নেই, তাহলে কোথায় চাকরি করবে ছেলেমেয়েরা? ছেলেমেয়েরা কি শুধু পার্টি করবে আর শুধু নাড়া লাগাবে আর শুধু আপনার বন্দনা করবে আর শুধু গুন্ডাবাজি করবে? এই করে একটা রাজ্য চলতে পারে না। পশ্চিমবঙ্গ ভারতের শিক্ষার পীঠস্থান, পশ্চিমবঙ্গ ভারতের সংস্কৃতির পীঠস্থান। এই পীঠস্থানটাকে ধ্বংস করতে দেওয়া যায় না। এখানে অবশ্য বিজেপি বলেছে যে যদি তারা ক্ষমতায় আসে তাহলে তারা 1 কোটি চাকরির ব্যবস্থা করবে। হয়তো 1 কোটি চাকরির ব্যবস্থা করা সম্ভব না, তবে একটা লক্ষ্যমাত্রা রয়েছে এবং তারা স্বনির্ভর গোষ্ঠী করতে পারে, তারা বিভিন্ন বড় শিল্প স্থাপন করতে পারে এবং তারা করবে, শিল্প করিডর করবে। এইভাবে তারা বিভিন্ন চাকরির ব্যবস্থা করবে এবং আমি শিওর তারা করবেই, কারণ কেন্দ্রের ক্ষমতা আছে। কেন্দ্র এবং রাজ্যে যদি একই সরকার থাকে তাহলে সবসময় সেই রাজ্যের উন্নতি ঘটে, যেমন ঘটছে উত্তরপ্রদেশে, যেমন ঘটছে আপনি দেখুন আমার পাশের বিহার, উড়িষ্যাতে হয়নি এখনও, আসাম কত উন্নতি করছে। এবার দেখুন এমএসএমইতে নিশ্চয়ই আমাদের ভালো ফল করেছে, আমাদের এখন এমএসএমইতে ভালো। কিন্তু আপনি যদি দেখবেন যারা এমএসএমইতে রয়েছে, যারা কাজ করছে, তারা কিন্তু তাদের 94% লোকের জমি নেই, নিজস্ব ল্যান্ড নেই। এইভাবে তারা কাজ করছে। ইনফ্রাস্ট্রাকচারে আপনি যদি দেখেন যে হয়তো কিছুটা ভালো কাজ করেছে, কিন্তু এই সমস্ত কাজ করা হয়েছে কিন্তু লোন করে। আপনাকে মনে রাখতে হবে যে লোন করে এই সমস্ত কাজ করা হচ্ছে। তাহলে লোন করে যদি কাজ করা হয় তাহলে সেটা কি আপনি সমর্থন করবেন? আপনি কি কখনো লোন করে এইরকম আপনার বাড়ি বানিয়েছেন? বাড়ি বানাতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী, আবার সেটা আপনি জানেন যে আমাকে শোধ দিতে হবে, শোধ দেওয়ার জন্য আপনি লোন নেন। কিন্তু এদের তো জানে যে আমাদের লোন নিতে হবে না, এটা তো পলিটিক্যাল লিডার, যারা ক্ষমতায় আসবে কিছুদিন শাসন করবে তারপরে চলে যাবে। কোথায় লেফট ফ্রন্ট, কোথায় কংগ্রেস, আজকে কোথায় চলে গেছে কোনো খবরই নেই। কোথায় সিপিআইএম, কোথায় বামফ্রন্ট, কোথায় চলে গেছে আজকে কোনো খবরই নেই। একটু খবর আছে দুজনেরই, কিন্তু সেইভাবে তো ক্ষমতা নেই। তাদের কথাই শেষ কথা একবার বললেন ইলেকশন কমিশনের কলার ধরে পাঠিয়ে দাও দিল্লিতে, এইকে ট্রান্সফার করছে কেন, ওকে ট্রান্সফার করছে কেন, কী করছে, নানান রকমের লালা তুই দেশ ছেড়ে পালা, এরকম নানান স্লোগান আমরা শুনেছি। ভেঙে দাও, গুড়িয়ে দাও, চলছে না, চলবে না, চাক্কা জাম। তো এরকম আন্দোলন আমরা শুনেছি। ঘন ধর্মঘট দেখেছি, তাতে কী হলো? ধর্মঘট করে, গুন্ডাগর্দি করে, এইসব করে কী হলো? আলটিমেটলি জনগণ তোমাদের ভুলে গেল। তোমরা এরকম যদি করো তাহলে কেউ আসবে না। তো এরপরে যারা ক্ষমতায় এসছে বর্তমান তৃণমূল সরকার, তারা অনেকটা একই কাজ করছে। এর ফলে কী হবে? এর ফলে তাদেরকে হয়তো না, একদিন যেতেই হবে। মানে কালের নিয়মে যে আসে তাকে যেতেই হয়। আমরা যেমন পৃথিবীতে এসেছি, জন্মগ্রহণ করেছি, মৃত্যু আমাদের অনিবার্য, তেমনি যে সরকারই আসুক না কেন তাদের মৃত্যু অনিবার্য। মৃত্যু মিনস তাদের পতন অনিবার্য, তারপরে আবার নতুন কেউ আসবে, এটাই যুগের নিয়ম। ওল্ড অর্ডার চেঞ্জ টু এ নিউ প্লেস। তো ডেফিনেটলি পুরনোরা যাবে, সেই জায়গায় নতুন লোকেরা আসবে। এবার দেখুন কি লিডার্স এবং মন্ত্রীরা এরকম হয়েছে। তা আপনি কি পশ্চিমবাংলার শিক্ষিত লোক হিসাবে আপনি অপমান বোধ করেন না? আপনি কি পশ্চিমবাংলার শিক্ষিত লোক হিসাবে আপনি ঘৃণাবোধ করেন না? আপনি কি পশ্চিমবাংলার অধ্যাপক এবং শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কলেজের অধ্যাপক, গবেষক হিসাবে, ম্যানেজমেন্টের অধ্যাপক হিসাবে এবং বিভিন্ন আপনি সৎ ব্যবসায়ী হিসাবে আপনার কি মনে হয় না যে পশ্চিমবাংলার যে কি লিডার্স, মুখ্য নেতারা, যেমন পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, আপনি দেখুন আরও কত নাম, সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, এদের সকলকে জেলে যেতে হয়েছিল। সুজিত বসুও লাইনে রয়েছে।
তো এইরকম এই সমস্ত লোক এরকম হয়েছে নির্বাচনের পরে। আপনি দেখেছেন কখনো শিক্ষামন্ত্রী জেলে গেছে? আপনি কখনো দেখেছেন এরকম অনুব্রত মণ্ডলদের মুখেরা বা খাদ্যমন্ত্রী কখনো জেলে ঢুকেছে? যে সরকার তাদের ক্ষমতায় সিটিং গভর্নমেন্ট রয়েছে, অথচ তাদের এমএলএ নেতামন্ত্রীরা জেলে যাচ্ছে। এটা কি সার্বিকভাবে রাজ্য সরকারের ব্যাড গভর্নেন্সের প্রমাণ নয়? তাহলে যদি মমতা ব্যানার্জি বলে থাকেন না, এবারও বলছেন 294টা সিটে, সব সিটে আমার মুখটাই মনে করে ভোট দেবে, তাহলে আপনার মুখটা মনে করে যদি ভোট দেয়, তাহলে পার্থ চ্যাটার্জির দায় আপনি কী করে এড়ান? আপনি এড়াতে পারেন না, পারবেনও না। তাহলে এইভাবে মদন মিত্রকে, জীবন কৃষ্ণ সাহাকে, এই সমস্ত এমএলএ এবং আগের লিডাররা তারা গ্রেপ্তার হয়েছে, শোভন চ্যাটার্জি হয়েছে। তারপরে আপনি দেখেন নারদা স্টিং অপারেশন হয়েছে আমাদের এখানে, সেখানে কত কোটি কোটি টাকা তখন লোককে নিতে দেখা গেছে, মন্ত্রীদের, তখন মন্ত্রী এবং এমএলএদের দেখা গেছে যে তারা হাত পেতে টাকা নিচ্ছে। আপনি দেখুন এখানে এসএসসি স্ক্যাম রয়েছে, ক্যাটেল স্ক্যাম রয়েছে, আপনি র্যান্ডম ডিস্ট্রিবিউশন, রেশন ডিস্ট্রিবিউশন ক্যাটাক রয়েছে, এবং শুধু তাই নয়, শেষে আপনি দেখবেন ইডি অফিসিয়ালদের উপরে আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, যখন শাহজাহান শেখকে আক্রমণ করতে গেলে শাহজাহান শেখের বাড়িতে ঘেরাও করে রাখা হলো। আপনি দেখবেন সাম্প্রতিককালে যখন আমাদের বিচারকেরা মালদায় যাচ্ছেন, তারা বিচারের কাজ করতে, তারা এসআইআরের কাজ করতেছেন, তাদেরকে সাধারণ লোকেরা স্টোন পেল্টিং করলো। তাহলে কাশ্মীরের সাথে পশ্চিমবাংলার তুলনা করবে না কেন মানুষ? পশ্চিমবাংলায় যা ঘটনা ঘটছে তো একদম আমার ইয়েতেও তাই ঘটেছে, কাশ্মীরেও তাই ঘটেছে। তাহলে পশ্চিমবাংলার এবং কাশ্মীরের সাথে তুলনা করা হচ্ছে এখন, এটা অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত শোচনীয় এবং অত্যন্ত উদ্বেগেরও বটে। এবার দেখেন স্ট্র্যাটেজিজম কলেজ এবং ইউনিভার্সিটিতে আপনি দেখুন পশ্চিমবঙ্গ সরকার, এই মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় এসে 16টা নতুন ইউনিভার্সিটি করেছে এবং 11টা নতুন তৈরি হচ্ছে। আপনার 11টা তৈরি হচ্ছে 17 থেকে 18-র মধ্যে। আপনি দেখুন এতটা ইউনিভার্সিটি তৈরি হয়ে রয়েছে, কিন্তু কোনো ইউনিভার্সিটি, যেমন দার্জিলিং হিল ইউনিভার্সিটি, দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি, মানে তাদের গুরুত্বপূর্ণ ভীষণ সমস্যা রয়েছে, যেমন ল্যাক অফ পার্মানেন্ট ক্যাম্পাস নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, এবং এগুলি চলছে গেস্ট ফ্যাকাল্টির উপরে নির্ভর করে। অ্যাক্রেডিটেশন অফ কোয়ালিটি কন্ট্রোল নেই। 1514টা কলেজ এবং 58টা ইউনিভার্সিটির মধ্যে আপনি দেখুন 514টা কলেজ এবং 20টা ইউনিভার্সিটির মাত্র অ্যাক্রিডাইটেশন হয়েছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডাইটেশন কাউন্সিল অর ন্যাকের দ্বারা। আপনি ভাবতে পারেন সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল সেটা চালু হয়নি সব জায়গাতে, মাত্র 17টা ইউনিভার্সিটি এবং 446টা কলেজে চালু হয়েছে। কবে থেকে কলেজের ছাত্র পরিষদের ছাত্র সংগঠনের নির্বাচন হয়নি? ভাবতে পারেন আপনি? তাহলে এইরকম দুর্নাম, এরকম সমস্যা চলছে। আপনি 10 নম্বর পয়েন্টে আপনি দেখুন মিসরুল আর ব্যাড গভর্নমেন্টস অফ মমতা ব্যানার্জি, করাপশান এবং স্ক্যামে ভরে গেছে প্রায়। আপনি যদি দেখেন যে সারদা স্ক্যাম, যেখানে রোজ ভ্যালি স্ক্যাম, যেখানে 20,000 কোটি টাকার স্ক্যাম হয়েছে, কেন জনগণ ভোট দেবে সেই সরকারকে, সেই দলকে? আপনি বলতে পারবেন? ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক ডিক্লাইন যেভাবে হচ্ছে, 30 লক্ষ জব চলে গেছে আমাদের পশ্চিমবাংলা থেকে, 6,600 কোম্পানি আমাদের এখান থেকে চলে গেছে, 40 লক্ষ ইউথস মাইগ্রেট হয়েছে আমাদের এখান থেকে। কেন লোকে ভোট দেবে বর্তমান শাসক দলকে? আপনি বলতে পারেন? পলিটিক্যাল ভায়োলেন্স এবং ল অ্যান্ড অর্ডার নষ্ট হয়ে গেছে আমাদের এখানে, সুপ্রিম কোর্ট বলছে। আপনি বলতে পারেন যে অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে প্রায় 20 লক্ষ গভর্নমেন্ট এমপ্লয়িজ আর ওয়েটিং ফর ইমপ্লিমেন্টেশন অফ 7th পে কমিশন ঘোষণা করা হয়েছে, নামে মাত্র। কবে চালু হবে সেটার কোনো কথা নেই। যদিও বিজেপি সরকার বলেছে তারা যদি আসে 45 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ এবং তাদের পেনশন দেওয়া হবে। আপনি দেখুন তারপরে আরও কিছু দেখা গেছে যে পশ্চিমবাংলায় যে সমস্ত হয়েছে, যে ট্রান্সফার হয়েছে, প্রশাসনিক ট্রান্সফার,